একটি ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাসির। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। ঘটনাটি মূলত ওনার বাবার সাথে ঘটে যাওয়া। বেশ কয়েকটি ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন, সবগুলো ঘটনা একসাথে আমরা আপনাদেরকে এখন উপস্থাপন করব। চলুন ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল এটা আসলে অনেক আগের, কেননা ঘটনা যখন ঘটে তখন ওনার বাবার বয়স কম ছিল, 15-16 বছর এরকম ছিল। ওনার বাবার নাম আব্দুল খালেক। প্রথম যে ঘটনাটি বলবো এখন, এই ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল এই 70-এর দশকের শুরু বা এরকম একটা সময় হবে আর কি। ওনার দাদার কলই ক্ষেত ছিল, আর এই কলই ক্ষেতটা ছিল যমুনা নদীর ওপারে। বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে কলই ক্ষেত করেছিলেন ওনার দাদা। এখন সমস্যা হলো কি, এই কলই যখন পেকে যায় এটা চুরি করার একটা হিড়িক পড়ে যায়। বিভিন্ন জায়গা থেকে কলই চোর এসে এই কলই ক্ষেত থেকে কলই চুরি করে নিয়ে যায়। আবার অনেকেই কি করে, গরু ছাগল কলই ক্ষেতের মধ্যে নামিয়ে দেয়। গরু ছাগল আবার এই পাকা কলই ক্ষেত খেতে খুবই পছন্দ করে। এই ধরনের সমস্যাগুলো তো হয়ই, কলই ক্ষেত পাহারাও দিতে হয়। যখন ওই কলই পাকার সময় চলে এসেছে তখন পাহারা তো দিতে হবে। পাহারা দেওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছিল না, কেননা অনেকেই তো কলই পাহারা দেওয়ার জন্য লোকজন ফিক্স করে ফেলতেছে। যার কারণে এই নাসির ভাইয়ের দাদা উনি তো লোক পাচ্ছিলেন না। তবে পাওয়া গেল একজন লোক, তার বয়স আবার বেশি, 70-এর উপরে বয়স, একজন বৃদ্ধ লোক। তিনি অবশ্য পরিচিতই ছিলেন। তাকে এই কলই ক্ষেত পাহারা দিতে হবে। তাকে কলই ক্ষেত পাহারা যেহেতু দিতে হবে, তার অনেক ব্যবস্থা এই বাড়ি থেকেই করতে হবে, খাওয়া দাবার থেকে শুরু করে না সবকিছু। এখন এই খাবার দাবার যে খাবেন, বিশেষ করে রাতের বেলা, রাতের যে খাবারটা, এইটা কিন্তু দিয়ে আসতে হবে। এটা কিন্তু একটা সমস্যারই বিষয়। তখন ওই ব্যক্তিকে বলা হলো যে তুমি বিকাল টাইমে চলে যাবা, একবারে খাবার টাবার নিয়ে চলে যাবা। রাতের বেলা তো আসলে এই যমুনা নদী পার হয়ে আবার ওই চরে গিয়ে খাবার দিয়ে আসলে খুব কঠিন হয়ে যাবে। তো উনি রাজি হলেন যে ঠিক আছে, তাই হবে, আমি একবারে দুপুরের খাবার শেষ করে একটু বিকেল হলে তখন রওনা দিব। দিনের বেলা তো আসলে চোর চুরি করতে আসে না, চোর চুরি করতে আসাই মূলত এই সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত, এর মধ্যে চুরি চামারি হয় আর কি এখানে। তো ওই যে কলই ক্ষেত, ওইখানে বড় করে একটা আগে থেকেই মাচা বানানো হয়েছিল, টং বানানো হয়েছিল আর কি। ওখানে যদি উঠে দাঁড়ানো যায়, দাঁড়ানোর পর হাতে একটি টর্চ লাইট নিয়ে যদি চতুর্দিকে ঘোরানো যায়, তাহলে আশেপাশে কেউ আছে কিনা ওই কলই ক্ষেতের মধ্যে সেটা কিন্তু বোঝা যায়। তো উনি তো হাতে একটা টর্চ লাইট নিয়ে যেতেন রাতের বেলা, এইভাবে দাঁড়িয়ে মাঝে মাঝে কয়েকবার করে টর্চ লাইট ঘুরাতেন, দেখতেন যে কেউ আছে কিনা। যেহেতু কলই ওনার ক্ষেত থেকে চুরি আগে হয় নাই, অন্যান্য ক্ষেতে হচ্ছিল আর কি, তো যেহেতু পাহারা বসানো হয়েছে, যার কারণে ওনার ক্ষেত থেকে আর কলই চুরি হওয়ার সম্ভাবনা নাই, এটাই ধরে নেওয়া যায় আর কি। তো ওইভাবে কলই চুরি হচ্ছিল না। কয়েকটা দিন পার হয়ে গেল। এক রাতে ওই বৃদ্ধ লোকটি, উনি ওই টঙের উপরেই শুয়ে আছেন আর কি। নিয়ম তো আসলে হাঁটাহাঁটি করা, ঘুমানোর সুযোগ নাই। উনি শুয়ে আছেন, হঠাৎ করে মনে হচ্ছে যে ওই টঙের যে নিচে যে ফাঁকা অংশটা থাকে, টং তো মাটি থেকে উঁচু হয়, ওখানে খচমচ খচমচ শব্দ হচ্ছে। অনেক সময় রাতের বেলা যদি ঘরে ইঁদুর ঢোকে, তো ইঁদুর অনেক সময় দেখা যাচ্ছে যে ওই কাগজপত্রের মধ্যে যখন ঢোকে তখন এক ধরনের খচমচ শব্দ হয়, ওই রকম শব্দ। উনি চিন্তা করলেন এরকম ইঁদুর টিঁদুর আসছে কিনা, কারণ ফসলের ক্ষেতে কিন্তু বড় বড় ইঁদুর থাকে। উনি এটা নিয়ে আর ওরকম বেশি চিন্তা করেন নাই, তবে সেই শব্দটা অনেক বেড়ে যাচ্ছিল। উনি উঠলেন, উঠে ওই
নিচের দিকে টর্চ লাইট ধরেছেন, টঙের নিচে আর কি। দেখলেন না, কিছু নাই। তখন মনে হলো দেখি একটু চতুর্দিকে লাইট মেরে দেখি কিছু দেখা যায় কিনা। উনি উঠে দাঁড়িয়ে চারদিকে টর্চ ধরছেন, ঘুরাচ্ছেন টর্চ লাইটটা। হঠাৎ একটা জায়গায় এসে টর্চ লাইটটা উনি থামিয়ে দিলেন। মনে হলো ওখানে কিছু দেখেছেন। উনি দেখতে পেলেন একটা বৃদ্ধ লোক কুঁজো হয়ে হাতে একটা লাঠির উপর ভর করে ওই কলই ক্ষেতের মধ্যে দিয়ে আস্তে 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 হেঁটে যাচ্ছে। লোকটার চেহারা ভালো বোঝা যাচ্ছে না, তবে একটা বৃদ্ধ লোক, লম্বা টাইপের কোনো জুব্বা বা এরকম কিছু একটা পরা, এরকম কিছু পরা রয়েছে। সেটার রং একদম ধবধবে সাদা না, আবার কালোও না, এরকম অ্যাশ কালার টাইপের কিছু একটা হতে পারে, এরকম উনি ধারণা করেন আর কি। ওই লোকটা ওই লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। উনি দূর থেকে বলছে, এই কেডা রে, এত রাত্রে কি করো এখানে? চোর নাকি? কলই চুরি করতে আসছো নাকি? এই দাঁড়াও, আমি আসতেছি, এরকম বলছেন উনি। বলার পর উনি কিন্তু টর্চ লাইটটা ধরেই রেখেছেন। হঠাৎ করে দেখেন যে সামনে কিছুই নেই। তখন উনি শিওর হলেন নিশ্চয়ই এটা চোর হবে। হঠাৎ করে যেহেতু গায়ের উপর টর্চ লাইটের আলো পড়েছে, তখনই ওই আইল যে আছে, আইলের সাথে শুয়ে পড়ে নিশ্চয়ই কলই ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, যার কারণে এখন বোঝা যাচ্ছে। এরকমটা উনি চিন্তা করেছেন। উনি আবার ওই দিকটাতে এগিয়ে গিয়েছেন যেখানে ওই বৃদ্ধ লোকটিকে উনি দেখেছিলেন। সেখানে গিয়ে উনি কাউকে কিছু আসলে কোনো কিছু আলামতি খুঁজে পান না, যে এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছে বা এরকম কিছু হয়েছে, এটা উনি খুঁজে পান না। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এরকম একটা বৃদ্ধ লোক হামাগুড়ি দিয়ে যে চলে যাবে এতটা পথ, এটা তো হতে পারে না। উনি আরো ভালো করে চতুর্দিকে লাইট ধরলেন, উনি কাউকে দেখতে পেলেন না। এবারে উনি বেশ ভয় পেয়েছিলেন। উনি তাড়াতাড়ি আবার সেই টঙের ওখানে চলে যান। সারা রাত আর ঘুমাতে পারেন নাই, উনি ওখানেই ছিলেন। এদিকে হয় কি, উনি যে আসছেন না এইটা বাড়ির লোকজন টের পায়। সকাল হয়ে যায়, দুপুর হয়ে যায়, উনি আসেন নাই। কারণ নর্মালি সকালেই চলে আসে আর কি, সারা রাত থাকে, তারও ঘর বাড়ি আছে, আসে না, সকালে আসে না, দুপুরে আসে না। ঘটনাটা কি, তখন এই নাসির ভাইয়ের দাদা, নাসির ভাইয়ের বাবা আব্দুল খালেক সাহেবকে পাঠান, যাতো বাবা, এই লোকটা আসলো না, সকালেও খাইতে আসলো না, দুপুরেও খাইতে আসলো না, রাতের খাবারটা নিয়ে যা। তখন নাসির ভাইয়ের বাবা উনি ওই বৃদ্ধ লোকটির জন্য খাবার নিয়ে রওনা দিলেন। যেতে হবে তো যমুনা নদী পার হয়ে। উনি তো যাচ্ছেন যমুনা নদীর দিকে। উনি যখন পার হয়েছেন তখন দেখেন যে নদীর পারে বেশ কিছু লোক কিছু একটা করছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, কি করে। তখন কিন্তু সন্ধ্যা লাগে লাগে ভাব, মাগরিবের আজান তখনও দেয়নি, তবে যে কোনো সময় দিয়ে দেবে এমন একটা অবস্থা। চতুর্দিকে অন্ধকার নেমে আসছে। উনি কাছে গিয়ে দেখতে পেলেন যে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন এখানে আছে। কোন একটা পরিবারের 5 কি 7 বছর বয়সী কোন একটা ছেলে বাচ্চা মারা গিয়েছিল। তো তাদের রিচুয়াল অনুযায়ী তাকে পোড়ানো হবে না, চাপা মাটি দেয়া হবে আর কি। তো ওই আয়োজনটাই চলছিল। তো উনি দেখলেন যে ওই বাচ্চাটাকে তাদের রিচুয়াল অনুযায়ী বা তাদের রীতি অনুযায়ী ওখানে মাটি দেওয়া হলো। তো উনি এটা দেখে হেঁটে রওনা দিয়েছেন ওনার যেই কলই ক্ষেত, ওনাদের যেটা আর কি জমি, সেই দিকে। তো উনি অবশ্য হাতে একটা হারিকেন নিয়ে বের হয়েছিলেন। চিন্তা ছিল যে অন্ধকার যখন নেমে আসবে তখন ওই হারিকেনটা নিয়ে আবার যেন উনি বাড়িতে ফিরতে পারেন। পুরনো হয়ে গিয়েছিল হারিকেনটা, অবশ্য নতুন হারিকেন না। ওনার কাছে ম্যাচও ছিল, অন্ধকার হলে আলোটা জ্বালিয়ে দেবেন আর কি। উনি যখন পৌঁছান ওনাদের জমির কাছে তখন ওই বৃদ্ধ লোকটিকে দেখেন যে সে বসে আছে খুব মনমরা হয়ে। তখন বলেন যে, ও কাকা, কি হয়েছে, খাইতে আসলেন না কেন? তখন উনি বলেন যে শরীরটা তো ভালো লাগছিল না, রাতের বেলা কি যেন একটা দেখলাম। তখন এই ঘটনাটা খুলে বলেন আর কি উনি কি দেখেছেন।
এই জন্য উনি আসেন না, ওনার ক্ষুধাও লাগে নাই, কেমন যেন একটু শরীরটা ম্যাজ ম্যাজ করছিল, এমনটাই বললেন আর কি। তো ওনাকে খাবার দিলেন, রাতের খাবার উনি খেলেন। খাবার পর তখন এই আব্দুল খালেক সাহেব, যিনি নাসির ভাইয়ের বাবা, উনি রওনা দিবেন। তখন আবার ওই বৃদ্ধ লোকটি বলছে যে, আরে বাবা, এখন তো সন্ধ্যা নেমে আসছে, রাতও হয়ে গেছে, এখন কি যাওয়াটা ঠিক হবে? আজকে থাকো, এখানেই থাকো, দুই চাচা ভাতিজা মিলে ক্ষেত পাহারা দেই। তখন এই নাসির ভাইয়ের বাবা বললেন যে, না, আমি তো আসলে বাসায় বলে আসিনি যে রাত্রে থাকবো, আমি যদি না ফিরি তাহলে তো বাড়ির লোকজন চিন্তা করবে, তখন এত রাত্রেবেলায় যমুনা নদী পার হয়ে তো এই পাশে আমাকে খোঁজার জন্য আসতে পারে, জিনিসটা তো ভালো দেখা যাবে না, এর থেকে আমি যাই, চলে যাই। তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, যাও, সাবধানে যাও। এরপর উনি রওনা দিয়েছেন। তখন কিন্তু রাত বেশি না, মানে সন্ধ্যার পরে এশার আজানও হয় নাই, এমন সময়। তো উনি আসছেন, আস্তে আস্তে নদীর ওই যে জায়গাটা, যেই জায়গাটাতে সন্ধ্যার কিছুক্ষণ আগেই একটা বাচ্চাকে মাটি দেওয়া হয়েছিল, ওই জায়গার কাছাকাছি যখন আসছেন, হঠাৎ করে তার কাছে মনে হলো সামনে একটা ঘূর্ণি বায়ু সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা অনেক সময় বানকুড়ালি বলি। এরকম একটা বানকুড়ালি সৃষ্টি হয়েছে। আর ওই বানকুড়ালি যখনই সৃষ্টি হয়েছে, এই জিনিসটা কি করছে, বৃত্তাকারে ওনার চারপাশে ঘুরছে। এইটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে যান, কারণ এরকম বানকুড়ালি হঠাৎ করে এই জায়গায় সৃষ্টি হলো, কারণটা কি? একটা পর্যায়ে ওই বানকুড়ালি ওনার পেছনে এসে থেমে যায়, ওটা আর সামনে আসছে না, মানে বৃত্তাকারে চতুর্দিকে ঘুরছিল তো, ওইটার সামনে আসছে না। উনি সাহস করে পেছন দিকে তাকান, উনি দেখতে পান যে 5 কি 6টা অবয়ব, বা আরো 1-2টা বেশিও হতে পারে ওনার ধারণা, এরকম অবয়ব দাঁড়িয়ে আছে। এরা সবই কালো একটা গুমট অন্ধকারের মতো এক একটা অবয়ব, মানে এদের চেহারা বোঝা যাচ্ছে না, হাত পা বোঝা যাচ্ছে না, তবে একটা মানুষের মতো অবয়ব বলে মনে হচ্ছে। মানুষ যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকে, হাত পা না বোঝা গেলেও কিছুটা কিন্তু বোঝা যায় যে এটা একটা মানুষের অবয়ব, মনে হচ্ছে এরকম কিছু একটা। তো এইটা যখন উনি দেখেছেন, উনি সামনের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মনে হচ্ছে যে উনি কোনোভাবেই দৌড়াতে পারছেন না। অনেক সময় আমরা স্বপ্নের মধ্যে দৌড়ানোর চেষ্টা করি, অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু হাত পা আগায় না, মনে হচ্ছে এরকমটা। উনি কোনোভাবেই সামনের দিকে আগাতে পারছেন না। উনি চেষ্টা করছেন, সামনের দিকে আগাতে পারছেন না। এদিকে পিছনে এরকম ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে, একটু আগে উনি বানকুড়ালি দেখেছেন, সেটাই এখন এই ধরনের অবয়বের রূপ নিয়েছে। উনি তো ভয়ে একদম অবস্থা খারাপ। হাতে কিন্তু হারিকেন আছে, হঠাৎ করে এর মধ্যে হয় কি ওই হারিকেনটাও নিভে যায়। আর তখন ওনার ভয়ের মাত্রাটা একদম সীমাহীন হয়ে যায়। উনি এবার গলা ছেড়ে চিৎকার করতে থাকেন। এদিকে হয়েছে কি, উনি যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে কিছুটা দূরে একটা নতুন ঘর তৈরি হচ্ছিল। বাবা এবং ছেলে মিলে নতুন করে ঘর তৈরি করছিলেন। ওনারা হয়তোবা অন্য কোনো জায়গায় নদী ভাঙনের কারণে এদিকটাতে সরে এসেছিলেন, তারা ওখানে ঘর তৈরি করছেন। কেবল ওই ভিটেটা বেঁধেছেন মাটি দিয়ে, কয়েকটা বাঁশ গেড়েছেন, রাতে থাকার জন্য একটা কোনো মধ্যে একটা সামিয়ানের মতো কিছু টানিয়েছেন আর কি। সকালে আবার বাপ বেটা মিলে কাজ শুরু করবেন। তো ওনারাই চিৎকার শুনেছেন। ওনারা চিৎকার শোনার সাথে সাথে হাতে টর্চ লাইট নিয়ে বের হয়েছেন, যে ঘটনা কি রে, চিৎকার করে কে, নিশ্চয় কেউ বিপদে পড়ছে। তো ওনারা যখন এগিয়ে আসছেন, তখন হঠাৎ করে এই নাসির ভাইয়ের বাবা শরীরে শক্তি ফেরত পান। উনি সামনের দিকে দৌড়াতে থাকেন, কিন্তু একটু দৌড়িয়েই উনি চিৎ হয়ে পড়ে যান, সেন্সলেস হয়ে যান। এদিকে এই দুইজন এগিয়ে আসে। এগিয়ে আসার পর তাকে তো অজ্ঞান অবস্থায় পায়, তাকে ধরে তাদের এই ভিটা রেখে নিয়ে আসে। ওই সময় তাদের কিছু রিচুয়াল আছে, যেমন কাঁচি পরা, মানে দা পরা, বটি পরা, মানে এরকম দেখা যাচ্ছে আগুনে আবার ছ্যাক দিয়ে সেটার পানি খাওয়ানো। মানে এটা কিন্তু এক একটা জায়গায় এক এক রকম গ্রামীণ কিছু টোটকা পদ্ধতি রয়েছে, ভয় পেলে তারা এটা করেন আর কি। তো এরকম কিছু তারা করেন ওই সময়, ওনাদের সাধ্য অনুযায়ী ওই সময় যেটা আর কি ওনারা পেরেছেন।
যখন তার জ্ঞান ফেরে তখন তারা জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায়, তখন বলেন যে এই ব্যাপার, আমার বাড়ি তো ওই যে যমুনার ওই পারে, আমি আসছিলাম এই আমাদের এক মুরব্বী পাহারাদার তাকে খাবার দিতে। তখন উনি বলেন যে তুমি এত সাহস, তোমার এত অল্প বয়স, তুমি এই সময় এদিক দিয়ে আসতেছো, এই জায়গাটা তো আসলে ওইভাবে ভালো না, অনেক ভয়ের ঘটনা এদিকে ঘটে, এটা আমরা জানি, তারপরেও আমরা আসলে এই জায়গা ঘর তৈরি করতেছি। এই সমস্ত কথাবার্তা যখন হয় তখন ওনারাই তাকে বাড়িতে দিয়ে আসেন। তো এটা তো এই ঘটনা পর্যন্ত গেল। তবে ওই যে কলই ক্ষেতের ওই ঘটনাটা ওই পর্যন্ত, এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এবার আসি নাসির ভাইয়ের বাবার সাথে ঘটে যাওয়া পরবর্তী আর একটা ঘটনাতে। এই ঘটনাটা ওই যমুনা নদীর পাড়েই হয়েছিল। ঘটনার সময়কাল প্রায় একই সময় আর কি। উনি তো মাছ ধরতেন, উনি মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ব্যবহার করতেন, কখনো ট্যাটা ব্যবহার করতেন, কখনো উনি ঝাঁকি জাল, খইয়া জাল যেগুলা বলে আর কি, এটা ব্যবহার করতেন, তখন আবার ভেসাল ব্যবহার করতেন। তো যমুনা নদীর একটা জায়গায়, ওখানে তো অনেক নালা আছে, ওই একটা জায়গায় উনি ভেসাল পেতেছিলেন। ভেসাল কি জিনিস এটা আমরা বিভিন্ন সময় আগে বিভিন্ন ঘটনাতে বলেছি, বিশেষ করে ভেসাল রিলেটেড ঘটনাতে। সেটা হচ্ছে যে কোনো একটা নালার মুখে বা নালার একটা জায়গায় বাঁশ দিয়ে মাছ ধরার ফাঁদ পাতা হয়, বেশ বড় আকৃতির, সামনের দিকটা পানির নিচে নামানো থাকে, আর উপরে যদি কেউ দাঁড়ায় বাঁশের উপরে, তখন ওই সামনের দিকটা একটা মানুষের চাপে উঁচু হয়ে যায়। তখন ওইটার ভিতরে যে মাছগুলো পড়ে, এই মাছগুলো যিনি ভেসাল পেতেছেন উনি ওইটা একটা বিশেষ জায়গায় রাখেন, তারপর আবার ওইটা নিচ দিকে নামিয়ে দেন। এইভাবেই কিন্তু ভেসালে মাছ ধরা হয়। বেশ একটা বড় জায়গা নিয়েই এই ভেসালটা পাততে হয়, অনেকগুলো বাঁশও লাগে এটা পাতার জন্য। উনি এরকম একটা জায়গায় এই ভেসাল পেতেছিলেন। উনি ভেসাল পেতেছেন, তো ওই সময়ে হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে বড় টাইপের কোনো মাছ মনে হয় ভেসালে ঢুকেছে, একটু নড়াচড়া করছে। ছোট মাছ ঢুকলে কিন্তু ওভাবে বোঝা যায় না। তখন উনি ভেসালের উপর যখন দাঁড়িয়েছেন, সামনের দিকটা উঁচু হয়ে গেছে, উনি দেখতে পেলেন যে মোটামুটি 1-1.5 কেজি সাইজের ছোটখাটো একটা বোয়াল মাছ। দেখে তো খুশি হলেন। বোয়াল মাছটা উনি ধরলেন, ধরার পর বোয়াল মাছের চোয়ালের ভিতর দিয়ে রশি দিয়ে গিট দিয়ে উনি পানির মধ্যে নামিয়ে রাখলেন। চিন্তা করলেন যে এই বোয়াল মাছটা পানির মধ্যে রেখে দিই, সকালবেলা জীবিত অবস্থায় যেহেতু ওই সময় থাকবে তখন নিয়ে যাব বাড়িতে। ওই অবস্থাতে পানির মধ্যে রেখে দিয়েছেন। আবার ভেসালের সামনের অংশ নিচ দিকে দিয়ে উনি ওনার যে টং থাকে, ওই ভেসালের উপর একটা টং তৈরি করা থাকে আর কি, ওইখানে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। তখন কিন্তু উনি ঘুমান নাই। উনি কিছুক্ষণ পর হঠাৎ করে একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে ভেসালের মধ্যে বড় আকৃতির কোন একটা মাছ ঢুকে পড়েছে, ঢুকে পানির উপর শব্দ করছে, লেজ বাড়ি দিচ্ছে, এরকম শব্দ করছে। উনি তখন চিন্তা করলেন এবার ভেসালের উপর দাঁড়াই সামনের দিকটা উঁচু করে ফেলি। উনি যখনই দাঁড়াবেন বা কাছে গিয়েছেন, ওই দাঁড়ানোর একটা তো জায়গা রয়েছে, ওখানে যাওয়ার আগেই মনে হলো যে ভেসালটা একা একাই কোনো ভারী কিছু উপরে চলে এসেছে, একা একাই এই জিনিসটা এক অংশে নিচে নেমে যাচ্ছে, আর অপর অংশ মানে ভেসালের যে মাথার অংশ যেটা, ওই জিনিসটা উপরের দিকে উঠে যাচ্ছে। উনি এটা দেখে তো প্রচন্ড ভয় পান যে কি ব্যাপার, একা একাই কিন্তু এই জিনিসটা কোনোভাবেই ওঠা সম্ভব না, কোনো বাতাসের সম্ভব না, ভারী কোনো কিছু একটা এখানে যদি রাখা যায় তাহলেই শুধু সামনের অংশ উঁচু হয়ে যাবে। আমরা পার্কে অনেক সময় এই ধরনের জিনিস দেখি, খেলনা দেখি, বাচ্চারা এক পাশে বসে, একজন এক পাশে বসে, আরেকজন এক পাশে বসে। যদি কেউ একজন এক পাশে বসে তাহলে কিন্তু সে যেখানে বসলো সেই জায়গাটা দেবে যায়, অন্য অংশটা শূন্যের দিকে উঠে যায়। ভেসাল কিন্তু এরকম আর কি। উনি যখন এটা দেখলেন, উনি দেখলেন যে সামনের অংশটা উঁচু হয়ে গেছে কিন্তু ভেসালের মধ্যে কোনো মাছ নাই। এরপরে কি হলো, আবার ভেসালের
পেছনের অংশটা আবার উপর দিকে উঠে গেল, আর সামনের অংশ যেটা জাল থাকে আর কি, জালের অংশটা নিচ দিকে নেমে আসলো। এটা দেখার পর উনি চিন্তা করলেন যে হয়তোবা বড় কোনো মাছ কোনো চাপ সৃষ্টি করেছিল, এই জন্য এটা হতেও পারে। আবার জাল টাল ছিঁড়ে গেল কিনা। উনি আবার ভেসেলের উপর দাঁড়ালেন, ভেসেলের মাথাটা আবার উপর দিকে উঠে গেল। উনি টর্চ লাইট মেরে দেখছিলেন যে কোথাও জাল ছিঁড়েছে কিনা। দেখলেন যে না, জাল ঠিকই আছে, জালের কোথাও ছেড়ে নাই। উনি আবার ভেসেলের সামনের অংশটা নিচে নামিয়ে দিয়ে টঙের মধ্যে চলে গেলেন। 2 থেকে 3 মিনিট পর আবার সেম সমস্যা। হঠাৎ করে মনে হলো যে কোনো বড় একটা মাছ তার ভেসেলের সামনের অংশে ঢুকে পড়েছে, প্রচন্ড জোরে শব্দ করছে পানিতে। উনি এবারও দেখার জন্য বের হয়ে আসছেন। সেম ঘটনা, ভেসেলের পেছনের অংশ আবার নিচের দিকে দেবে যায়, সামনের অংশ উপর দিকে উঠে যায়। দেখা গেল যে ভেতরে কিছুই নাই, জালের মধ্যে কোনো মাছ নাই। আবার পেছনের অংশ উপর দিকে উঠে গেল, সামনের অংশ নিচে চলে আসলো। এবার উনি বুঝতে পারলেন যে উনি কোনো মেছো পিশাচের খপ্পরে পড়েছেন। এবার তো আর উপায় নাই, তাকে খুব বিরক্ত করবে। এখানে রাত্রেবেলা 1 মুহূর্ত থাকা যাবে না। উনি সিদ্ধান্ত নিলেন যে এখন আর উনি মাছ ধরবেন না, দ্রুত ওই বোয়াল মাছটাকে সাথে নিয়ে উনি বাড়ির দিকে রওনা দিবেন। উনি বোয়াল মাছটাকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন, পেছন থেকে কেউ একজন নাকি সুরে বলছে, মাছটা দিয়ে যা রে, মাছটা দিয়ে যা, এটা আমি খাবো, দিয়ে যা, তোর ভালো হবে, দিয়ে যা। উনি বলছে যে না, মাছ দেব না। উনি কিন্তু পেছন দিকে তাকান নাই, উনি কিন্তু হাঁটছেন, আর পেছন থেকে নাকি সুরে বলছে, মাছটা দিয়ে যা রে, মাছটা দিয়ে যা, তোর ভালো হবে, দিয়ে যা। উনি বলছেন মাছ দেব না। এভাবে কয়েকবার চাওয়ার পর নাসির ভাইয়ের বাবা চিন্তা করলেন যে মাঝে মাঝেই তো উনি মাছ ধরেন, এই জিনিসটা যদি আবার এসে বিরক্ত করে প্রতিশোধ নেওয়ার জন্য, তাহলে আর এক ঝামেলা হবে। উনি বোয়াল মাছটা ফেলে দিয়েই বাড়ির দিকে দিয়েছেন এক ভৌ দৌড়, এক দৌড়ে বাড়িতে চলে গেছেন। এরপরে মাছটার কি হয়েছে না হয়েছে এটা উনি আসলে দেখেন নাই। এরপরে উনি মাছ ধরেছেন, টুকিটাকি বিভিন্ন সমস্যা হয়েছে, তবে এই মেছো পিশাচটা এসে নতুন করে আর বিরক্ত করেনি। তো এই ঘটনাটা এই পর্যন্তই। এরপরে আসি অন্য আর একটা ঘটনায়। তো এই ঘটনাটা মূলত ঘটেছিল ওই কাছাকাছি সময়ে আর কি, 70-এর দশকের কোন একটা সময় আর কি। উনি তো আগে তো ভেসাল দিয়ে মাছ ধরেছেন, এবার উনি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গেছেন, সেটাও ওই যমুনা নদীর কোন একটা জায়গাতেই আর কি। উনি মাছ ধরছেন, ওনার কাছে কিন্তু একটা খালই জাতীয় জিনিস ছিল। আর এটা এমন একটা জিনিস ছিল, নিজ দিকে একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে করে এর ভিতরে পানি না ঢোকে। তো উনি পানির মধ্যে দিয়ে হাঁটবেন, হাঁটু পানি দিয়ে হাঁটবেন, কোমর পানি দিয়ে হাঁটবেন, কিন্তু ওই খালের ভিতরে ওভাবে পানিও ঢুকবে না, খালইটা ডুবেও যাবে না, যেটা অনেক সময় পাতিলের ক্ষেত্রে হয় আর কি। উনি মাছ ধরছেন, খালের মধ্যে রাখছেন। একটা সময় উনি মাছ ধরার পর যখন খালের মধ্যে রাখতে যাবেন, ওনার হাতের মধ্যে লোমশ কোনো কিছু একটা অনুভূত হয়। চিন্তা করেন কি ব্যাপার, এই লোমশ জিনিসটা এই খালের মধ্যে কোত্থেকে আসলো? উনি তো পানির মধ্যে আছেন। উনি খেয়াল করলেন ওর মধ্যে একটা বিড়াল বসে আছে। উনি চিন্তা করলেন বিড়াল পানিতে সাঁতার কেটে তার খালের মধ্যে আসবে, এটা তো হতে পারে না, নিশ্চয়ই এটা বিড়াল না, অন্য কিছু, এটা মেছো টাইপের কিছু হবে, তার মাছ খেতে এসেছে। উনি এই বিষয়টা ওইভাবে বুঝতে দিলেন না। উনি আরো কিছুক্ষণ মাছ ধরলেন, ওর ভিতরে রাখলেন। এবার কি করছেন, আস্তে আস্তে ওই মাছ ধরার অ্যাক্টিং করতে 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 একদম তীরের দিকে চলে আসছেন। তীরের দিকে আসার পর ওই খালইটা উঁচু করেই মাটির উপরে উপুর করে দিয়েছেন। আর যখনই উপর করে দিয়েছেন তখন এর ভেতর থেকে ধাপ ধুপ শব্দ হচ্ছে। ওই যে ওই বিড়াল রূপী ওই জিনিসটা ছটফট করছে ভিতরে। উনি তখন আরো ভারী কিছু দিয়ে ওই জিনিসের উপরে চাপ দিয়ে রেখেছেন।
চাপ দিয়ে জাল নিয়ে উনি বাড়িতে চলে গেছেন। সকালবেলা উনি যখন আসছেন ওই জিনিসটা দেখার জন্য, উনি দেখেন যে ভেতরে মাছ যেগুলা ছিল, কিছু জিনিসের কাটা পড়ে আছে, সব মাছ নাই। তবে ওই জিনিসটা যখন উনি উঁচু করেছেন তখন দেখলেন যে ওর ভেতরে একটা কাক মরে পড়ে আছে। ওই জিনিসটার বের হতে পারে নাই, ওখানেই মারা গেছে। এটা আসলে কিভাবে বের হতে পারলো না এটা তো আমরা বুঝতে পারবো না, তবে এটাই হয়েছিল। উনি ওই কাকটাকে মাটিতে দাফন করে দিয়েছিলেন। এটা গেল একটা ঘটনা। এবার আসি শেষ ঘটনায়। এটা ওনার বাবার সাথেই ঘটে যাওয়া। তো ওনার বাবার একজন খালু আছে, তার নাম হচ্ছে নালু। তো এই নালুর সাথে ওনার মাছ ধরতে যাওয়ার কথা। এক রাত্রে কথা হলো যে মাছ ধরতে যাবেন। তো কথা অনুযায়ী সব ঠিকঠাক। খালেক ভাইয়ের বাবা এই নালুকে ডাক দিবেন, এমনটাই কথা ছিল। নাসির ভাইয়ের বাবা আর কি, উনি ডাক দিবেন, মানে যিনি হচ্ছেন আব্দুল খালেক সাহেব, উনি ডাক দিবেন এই নালুকে। বাড়ির তো কাছাকাছি। এই নালু উনি ঘুমায় গেছেন, চিন্তা করছেন যে খালেক তো এসে ডাক দেবেই। তো রাত কখন তখন আসলে কয়টা বাজে ওনারা তো আসলে ঘড়ি ব্যবহার করতেন না, একটা সময় অনুমান করতেন আর কি। হঠাৎ করে ডাক আসে। ওই নালু যিনি উনি বলছেন যে রে কে রে, খালেক নাকি রে? বলে হ্যাঁ খালেক আমি। তাড়াতাড়ি আসো, বাইরে বেরো, সবাই তো চলে যাচ্ছে, সবাই চলে গেছে, আমরাই দেরি করে ফেলছি, তুমি তাড়াতাড়ি আসো। এদিকে যিনি নালু উনি মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বাইরে বের হন। এসে দেখেন যে হ্যাঁ ঠিকই নাসির ভাইয়ের বাবা আব্দুল খালেক সাহেব দাঁড়িয়ে আছেন। দুইজন মিলে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পর এই যে যিনি নালু, তার তো আবার এই যে বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। উনি এই খালেক সাহেবকে বলছেন, জানে খালেক বিড়ি আনছিস? দে তো বিড়ি, দে তো, আমি তো বিড়ি আনতে ভুলে গেছি। তখন এই নাসির ভাইয়ের বাবার স্রোতে যিনি আসছেন উনি বলছেন যে না আমি তো বিড়ি আনি নেই। আরে এখন বিড়ি লাগবে কেন, চলো ওই যে সামনে কত মানুষজন আছে এদের কাছ থেকে একটা বিড়ি নিয়ে খাইও, এখন সামনে চলো। এরকম কথা বলতে বলতে গেছেন। অনেক সময় হয় না যে খালি হ্যাঁ হু উত্তর দেয়, কোনো কথা বলে না, এরকমটা না, একদম স্বাভাবিকভাবে কথা বলতে বলতে গেছে। তারপরে একটা জায়গায় আসছেন, আসার পর এই যে নালু যিনি উনি বলছেন যে হ্যাঁ রে খালেক, তুই না বললি যে কত লোকজন চলে আসছে এর ভিতরে, আমরাই দেরি করছি, কই একটা লোককেও তো দেখি না। লোকজন সব কই? থাকলে তো দেখতাম যে আলো জ্বলতেছে, হারিকেন নিয়ে আসছে, টর্চ লাইট জ্বলবে, কিছুই তো দেখি না, কোনো আলোই তো নাই, এখানে তো কোনো লোকজন নাই। তখন ওই অভাবটা বলছে মনে হয় ওরা অন্য দিকে গেছে, তুমি নামো পানির মধ্যে। এই কথা বলছেন, এটা নিয়ে তেমন কোনো সন্দেহ করেন নাই ওই নালু। দুইজন পানির মধ্যে নামছেন। এর মধ্যে হয়েছে কি, এই যে খালেক সাহেবের যে অবয়বটা, এইটা আগে আগে যাচ্ছে পানির ভিতরে। তখন এই যিনি নালু উনি একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে যে পানির ভিতর নামতে নামতে ওনার বুক অবধি পানি চলে আসছে, কিন্তু এই যে খালেক সাহেব যিনি, ওনার হাঁটু অবধি পানি দেখা যাচ্ছে। অবাক কাণ্ড, ওনার বুক অবধি পানি অর্থাৎ তার হাঁটু অবধি পানি, এটা কিভাবে সম্ভব? উনি তখন পেছন থেকে বলছেন যে আরে খালেক, আমার বুক অবধি পানি, তোর হাঁটু অবধি পানি কেন? তখন আবার ওই খালেক সাহেবের অবয়ব যেটা, এটা বলছে মনে হয় ওই জায়গায় একটা গর্ত আছে, ওর ভিতরে পড়ছো, আমি তো আবার ওখান থেকে আর একটু উপরে উঠে আসছি, এই জন্য আমার এখানে হাঁটু পানি। উনি চিন্তা করেন হ্যাঁ এটা হইতেও পারে। কিন্তু এই জায়গাতে উনি এর আগেও আসছেন মাছ ধরতে, এখানে এমন গভীরতা আছে এটা তো ওনার আসলে মনে হচ্ছে না, কারণ ওনার তো মাছ ধরার অভিজ্ঞতা এখানে আছে। উনি একটা পর্যায়ে দেখলেন ওনার প্রায় ডুব হয়ে যাচ্ছে, আর সেখানে এই খালেক সাহেবের
যেই অবয়বটা দাঁড়িয়ে আছে এর ম্যাক্সিমাম কোমর পানি হচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে উনি তো বিশাল একটা বিপদে পড়ে গেছেন, ওনার তো এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এখন এখান থেকে বের হবেন কিভাবে? উনি আস্তে আস্তে পেছন দিকে আগানো শুরু করছেন, মানে উনি মাথাটা সামনেই রাখছেন ওনার বডিটা, কিন্তু পা পেছন দিকে নিচ্ছেন, নিয়ে নিয়ে আস্তে 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 মানে ডাঙার দিকে আসবেন। উনি উল্টো দিকে ঘুরলে তো ওই অবয়বটা টের পেয়ে যেতে পারে যে কিছু একটা হয়েছে, ও বুঝে গেছে। ওই অবয়বটা সামনে থেকে বলছে যে হে নালু, আসো আসো, সামনে আসো, সামনে আসো, এই যার একটু সামনেই বড় বড় মাছ পাওয়া যাবে। আর উনি তো ওই সময় পেছন দিকে ই করতেছেন, মানে যাচ্ছেন, আর বলছেন হ্যাঁ আসতেছি তো, আসতেছি আসতেছি, আমি আছি, সাথেই আছি। এইদিকে উনি পেছন দিকে আসতে আসতে মোটামুটি কোমর পানিতে চলে আসেন। এখন উনি উঠে দৌড় দিবেন। ওই সময় তো আসলে উল্টো দিকে দৌড় দেওয়া যায় না, যখন ঘুরে দৌড় দেওয়া শুরু করছেন তখন পেছন থেকে ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে বলতেছে যে টের পেয়ে গেলি রে, বাইচে গেলি আজকের মতো, আবার একদিন পায় নেই সুযোগ মতো তোরে বুঝাই দেব। এরকম কথা বলতেছে। এর মধ্যে হয়েছে কি, এই যে নাসির ভাইয়ের বাবা যিনি আব্দুল খালেক সাহেব, উনি লোকজন নিয়ে দৌড়াতে দৌড়াতে আসতেছেন। কারণ হচ্ছে উনি কিন্তু তার বাড়িতে গেছেন ডাকার জন্য। তখন এই যে নালুর বাড়ির যেই লোকজন, তারা বলছে যে তুমি না একটু আগে ডাক দিয়ে নিয়ে চলে গেলা। তখন তো উনি বুঝতে পারছেন সর্বনাশ, এটা তো বিপদ হয়ে গেছে, এ তো কোন একটা পিশাচ ডাক দিয়ে নিয়ে গেছে। এরকম নিশি ডাক তো হর হামেশাই হয়, গ্রাম দেশে ওনারা শোনেন। তখন বাড়ির লোকজন দৌড়ানো শুরু করছেন, আশেপাশে গেছেন, খুঁজে পায় নাই, এলোমেলো ছোটাছুটি করতেছেন, এক একজন এক এক দিকে গেছে আর কি। কারণ উনি যে নির্দিষ্ট কোন দিকে গেছেন এটা তো বোঝা যাচ্ছে না, এক একজন এক এক দিকে ছুটতেছেন। এর মধ্যে এই যে নাসির ভাইয়ের বাবা আব্দুল খালেক যিনি, উনি এই সাইডটাতে চলে আসছেন। এসে তখন এই যে যিনি নালু, উনাকে খুঁজে পান। তখন দ্রুত ওনার হাত ধরে, উনি কিছুটা পানির মধ্যে ছিলেন, তখন দ্রুত টান দিয়ে উপরে তুলে ফেলেন। তবে এই যে যিনি নাসির ভাইয়ের বাবা, উনি অবশ্য ওই অবয়বটাকে দেখেন নাই। উনি তো বলেন যে এই ঘটনা আমার তো প্রায় মেরেই ফেলছিল, আমি তো প্রায় ডুবে যাচ্ছিলাম, মনে হয় তখনই ধরতো, এর মধ্যে আমি টের পেয়ে গেছি। আর ওইটা তো কোমর সমান পানি, এই পানির মধ্যে আমার মানে ডুব হয়ে যাচ্ছে, তার কোমর সমান পানি, এটা দেখে তো বুঝে ফেলছি যে আমি এটা বিপদে পড়ে গেছি। তো এটাই ছিল ঘটনা। এই কয়েকটা ঘটনাই নাসির ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন। ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে।